This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর আগে নেতাদের সত্যি পোয়া বড়, জানেন তো। এই চারিদিকে দেখুন কীরকম দায় ঠেলাঠেলি, যুক্তি পাল্টা যুক্তি, দোষারোপ পাল্টা দোষারোপ, সমস্ত কিছু মানে যাতে শুরু করা যায় এরকম একটা গিফট ওই প্রকৃতি কীরকম দিয়ে দিল, পুজো গিফট। এবার এই রকম একটা সুযোগ যদি মানে একটা জরুরি অবস্থার মধ্যে এসে যায়, জরুরি অবস্থা কেন বললাম, রাজ্যটা তো কীরকম একটা জরুরি মোডে চলে গেছিলো, এমার্জেন্সি মোডে চলে গেছিলো, মনে হচ্ছিল না কীরকম করে একদল যারা রাজনীতিতে চট করে যাদের দেখা যায় না তারা রাস্তায় নেমে এসে রাস্তার দখল নিচ্ছে, রাতের দখল নিচ্ছে। এটা একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম একটা জরুরি অবস্থা বলবেন না। সেই রকম একটা জায়গায় মানে যখন সাধারণ মানুষ কোথাও গিয়ে বিশ্বাস করে যে এবার তাদের কিছু একটা করণীয় আছে, রাতের দখল নেয়, রাস্তার দখল নেয়, তখন রাজনীতিকরা কোথায় যাবেন বলুন তো? তাদেরও তো একটা জায়গা দরকার হয়। সেই জায়গাটা তারা পেলেন কোথায়? যখন প্রকৃতি তাদের জন্য পরিস্থিতিটা তৈরি করে দিল। এই হচ্ছে কপাল রাজনীতিকদের, জানেন তো। যখন সব থেকে কঠিন পরিস্থিতি হয় তখন কিছু না কিছুভাবে তারা একটা রাস্তা পেয়ে যান। আমি দেখেছি এটা, এবারও দেখলাম। এবার প্রকৃতি তাদের ঢাল হয়ে দাঁড়ালেন। এবার আপনারা ভাবতেই পারেন যে ব্যাপারটা কি তাহলে সেরকম, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। একদম তাই। এমনিতেই পৌষ মাসের অধিকারটা এ রাজ্যে বা গোটা দেশেই হয়তো রাজনীতিকদের জন্য সবসময় বাধা, আর সর্বনাশ সেটা তো আপনার আমার সাধারণ মানুষের জন্য। এটা আমাদের একদম জন্মগত অধিকার আর কি। দেখুন রাজ্যের 8টা জেলায় বন্যা পরিস্থিতি, কোথাও রাস্তা জলের তলায়, কোথাও ঘরবাড়ি অর্ধেক ডুবে রয়েছে, খাবার নেই, পানীয় জল মিলছে না। এক টুকরো খাবারের জন্য জীবন বাজি রেখে হুড়োহুড়ি করছেন সাধারণ মানুষ। চরম দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি। এবার এরকম যদি দুর্যোগ আসে তখন কি হয়? সাধারণ মানুষ পথে বসে। রাজনীতি কী করে জানেন না? এটা তো জানা উচিত। রাজনীতি ওই দোষারোপ পাল্টা দোষারোপ, দায় ঠেলাঠেলি এবং আমাদের পাশে আছে এটা বোঝানোর চেষ্টা করে। একত্রেও কিন্তু তার থেকে আলাদা কিছু হচ্ছে না। দেখুন যে কোনো পরিস্থিতিতে রাজনীতিকরা নর্মালি একটা কাজ করেন, জানেন তো, কাউকে বেছে নেন দোষারোপ করার জন্য, শুলে চড়ানোর জন্য। এটা একদম মাস্ট। যে খুশি হোক একজন কেউ থাকবেই, সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর, সেরকম। এবারও কিন্তু একজনকে খুঁজে পাওয়া গেছে, মানুষ না সংস্থা, কিন্তু পাওয়া গেছে। ডিভিসি, যত দোষ ওই ডিভিসির দিকে ফের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে ডিভিসির পরিকল্পনার অভাবেই বাংলা ডুবছে। ডিভিসি নাকি ওই মাইথন আর পাঞ্চেত ব্যারেজ থেকে 5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে এবং মুখ্যমন্ত্রী মনে করছেন যে এটা বাংলার মানুষের সাথে চরম অবিচার। তাদের ইচ্ছাকৃতভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং যার জন্য মানে এইবারের বন্যাটাকে নিয়ে তিনি এত বেশি চিন্তিত। তার কারণ তার মতে 2009 সালের পর এত বড় বন্যা হয়নি পশ্চিমবঙ্গে। তাও ভালো, যা কিছু হয় সব বাম আমলে ভালো ভালো জিনিসগুলো তোলা থাকে আর গণ্ডগোলগুলো বাম আমল থেকে শুরু হয়, যেগুলো দায় পড়ে এই আমলে এসে। এরকম একটা অভিযোগ প্রায় রাজ্য শাসক দলের কাছ থেকে শোনা যায়। এক্ষেত্রে অন্তত কোথাও গিয়ে ওই কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের নিশ্চয়ই তার মানে তখনও শিকার হয়েছিল বাংলা। এত বড় বন্যা যখন হয়েছিল তখন নিশ্চয়ই ডিভিসির দায় ছিল। ডিভিসি তো অনেকদিন আগে তৈরি হয়েছিল, তাই না? 2009 সালের অনেক আগে। সুতরাং তখন যদি বন্যা হয়ে থাকে তার দায়ও ডিভিসির ছিল, যদি এবছর হয়ে থাকে। ডিভিসি মানে ভাবুন কতটা সাম্যবাদী, বাম ডান এর মধ্যে কোনো ফারাক করে না। বাম আমলেও ডুবিয়েছে বাংলাকে, তৃণমূল আমলেও ডোবাচ্ছে বাংলাকে। এবার রাজ্যের কত মানুষ এই বন্যা পরিস্থিতির শিকার বলুন তো?
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব করে দেখিয়ে দিয়েছেন যে 50 লক্ষ মানুষ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত। জল ছাড়ছে ডিভিসি, ডুবছে বাংলা, আর বিরোধিতার তত্ত্বে আবার সেই গায়ে বিরোধীর উর্নিটা, জার্সিটা পরে নিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। আর মুশকিল হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি বাংলার জন্য কিছু বলেন বা তিনি যদি সুর চড়ান, তখন বিরোধীদের তো আবার তার উল্টো বলতেই হবে। তাই তারা গোটা বিষয়টায় কটাক্ষ করছেন। তারা বলছেন যে এখন তারা এইভাবে ডিভিসিকে আপনারা মানে শুলে চড়াচ্ছেন, দায়ী করছেন। তো তারা যখন ওই শুখা মরশুমে যখন জল থাকে না, তখন ওই ডিভিসির দিকে তাকিয়ে থাকেন কেন? ওই ডিভিসির ছাড়া জলেই তো চাষবাস হয়। এবার ভাবুন, যুক্তির দিক থেকে হয়তো দুটোই সত্যি, অথবা দুটোর মধ্যেই কিছু না কিছু হয়তো ফাঁক থাকলেও থাকতে পারে। কোনটা ঠিক কোনটা বেঠিক রাজনীতিক তরজায় আমরা তো খুঁজতে যাই না। আমরা শুধু জানি আলটিমেটলি ডুবছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিনে রাজ্যের বানভাসী এলাকাগুলো পরিদর্শনে বেরিয়েছিলেন। নিজে ঘুরে ঘুরে সব দেখেছেন, শুনেছেন। আর তারপর কাল সন্ধে হাওড়ার উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে বলেছেন যে ইচ্ছে করে, রাজ্যের মানুষকে ইচ্ছে করে ডোবানোর জন্য ডিভিসির সঙ্গে তার সরকার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। কাট আপ। সম্পর্ক ছিন্ন করে দেবে মানে কি, এটা ভাবতে বসছেন তো? মানে ডিভিসি তাদের সাথে অন্যরকম কি সম্পর্ক আছে যে ছিন্ন হয়ে যাবে? মানে একটা তো সংস্থা। দেখুন, ডিভিসি এ রাজ্যে যে বিদ্যুৎ সরবরাহ করে, যদি সম্পর্ক না থাকে, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার মানে কি ওই বিদ্যুৎগুলো আর রাজ্য নেবে না? বা ধরুন ওই ডিভিসির থেকে আলটিমেটলি শুখা মরশুমে যে জলটা আসে, এই জলটা আর রাজ্য নেবে না? মানে যদি সংযোগ ছিন্ন বা সম্পর্ক ছিন্ন এরকম কোনো বস্তু হয়, এই ধরনের কিছু তো হতে হবে। নাকি ডিভিসির কারোর সাথে কখনো আলোচনা করবে না, কথা বলবে না? বা ওই যে ডিভিসির একটা কমিটি আছে, যে কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, সেই কমিটি কিন্তু সেখানেই আলোচনা করে ঠিক হয় জল ছাড়া হবে কি হবে না। সেই কমিটির থেকেও কি রাজ্য তার প্রতিনিধিকে উইথড্র করে নেবে? তাহলে তো আরও মুশকিল। এমনিতেই মানে প্রতিনিধি থাকার পরেও অভিযোগ উঠছে যে কখন তারা জল ছাড়বে সেটা রাজ্য জানতে পারছে না। এবার যদি না থাকে তাহলে তো আরও জানতে পারবে না। তাহলে ক্ষতিটা কার? এবং সব থেকে বড় কথা, এই জায়গায়ও তো বিরোধীরা বসে আছে ওত পেতে। শুভেন্দু অধিকারী তো ওই জায়গাটাতেই বলেছেন যে জানেন তিনি যে পরিমাণ বিদ্যুৎ ওই ডিভিসির থেকে রাজ্য সরকার পায়, সেটা নর্মালি যে দামে বিক্রি হয় বিদ্যুৎ, তার থেকে অনেক কম দামে পায়। বিরোধী দল নেতা সেই প্রসঙ্গটা তুলে যথারীতি কটাক্ষ করে দিয়েছেন। বলেছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক কাট অফ মানে বাংলায় 8টা জেলায় পাওয়ার অফ। ঘর বাড়ি, কলকারখানা সব জায়গায় নাকি লোডশেডিং হয়ে যাবে। বা সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন যে ডিভিসির থেকে বিদ্যুৎ কিনে রাজ্যের 3টে বিদ্যুৎ কেন্দ্র, এই 3টে কেন্দ্রের বিদ্যুৎ আসে ডিভিসির থেকে। এবার ডিভিসির উৎপাদিত 6,687 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 4,306 মেগাওয়াট বিদ্যুৎই নাকি পশ্চিমবঙ্গের চাহিদা মেটাতে সরবরাহ করতে হয়। একদম পরিসংখ্যান দিয়ে তিনি তুলে ধরেছেন তার একটাই উদ্দেশ্য। তিনি বোঝাতে চেয়েছেন যে রাজ্য কতটা এই ডিভিসির ওপর কোথাও গিয়ে নির্ভরশীল, এবং তিনি এটাও হয়তো বোঝাতে চেয়েছেন যে ডিভিসি রাজ্যের কতটা উপকার করে। এবার খেয়াল করে দেখুন, ডিভিসি কেন্দ্রীয় সরকারি সংস্থা, তো সেই জায়গাটায় গিয়ে কোথাও গিয়ে ওখানে শাসক দলের এখানকার প্রতিনিধি, বঙ্গীয় প্রতিনিধি, তার একটা দায় বর্তে যায় যে ডিভিসির হয়ে সেফগার্ড হয়ে দাঁড়াতে, তার সমর্থনে মুখ খুলতে, এবং পাশাপাশি এটা প্রমাণ করতে হতো হয় যে কেন্দ্রীয় সরকারের সহযোগী সংস্থা সেটা বাংলার কতটা উপকার করে। এবং যথারীতি এটার ফাঁক দিয়ে এটাও বুঝিয়ে দেওয়া, যখন এতটা কেন্দ্রীয় সরবরাহ বা কেন্দ্রীয় সরকারি সংস্থার কাছ থেকে সাহায্য নিতে হয়, তাহলে বাংলার তো নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোথাও কোনো সম্ভাবনা নেই, খামতি রয়ে গেছে। নাহলে এতগুলো জায়গায় ওই জন্যই হিসেব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ওই বিদ্যুৎটা না পেলে
এতগুলো জায়গায় অন্ধকার হয়ে যাবে। মানে রাজনীতিতে সবসময় প্লাস আর মাইনাসের খেলা চলে, বুঝলেন তো, যোগ আর বিয়োগ। আপনার আমার হাতে লোডশেডিং। আমি সত্যি শঙ্কিত, ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন।